থানার লকআপের ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসছিল। ভেতরে যে প্রবলভাবে কারোর ধোলাই মলাই চলছে সেটা বুঝতে পেরে রায় নিজের চেয়ারে বসে মিটিমিটি হাসছিলেন। তার লম্বা মোটা গোঁফের একপাশে আঙুল বোলাতে বোলাতে সামনে বসে থাকা তার অফিসারকে বললেন, বুঝলে রজত, এই কলকাতা শহরটা না আজকাল আর মানুষের বসবাসের জন্য নয়। চারিদিকে গুন্ডা, বদমাইশি, রাহাজানি, খুন, ধর্ষণ এসব হয়েই চলেছে। এখন সকালে উঠে কোনোদিন যদি শুনতে পাই যে আজকে কোনো অপরাধ হয়নি, সেদিন গঙ্গা জলে 3 বার ডুব দিয়ে সূর্য প্রণাম করব। অবস্থা এমনই। রজত হেসে উঠল। রজত জানে মিস্টার রায় ভগবান টগবান বিশ্বাস করে না, তাই এমন একটা কথা শুনে রজত হেসে উঠে বলল, না স্যার, আমার মনে হয় পুলিশ আরেকটু ভালোভাবে নজরদারি চালালে কিংবা তার কাজ করলে আর অপরাধ হবে না। মিস্টার রায় যেন অবাক হয়েছেন এমনভাবে রজতের দিকে তাকিয়ে বললেন, বলো কি হে, পুলিশ করবে তার কাজ? যদি সেটাই করে তাহলে পুলিশের স্যালারি বাড়বে কি করে? মাসে যা স্যালারি থাকে তার প্রায় 3-4 গুণ তো পুলিশ ইনকাম করবে কি করে? তোমার মতো অফিসার থাকলে না পুলিশের চাকরিতে আর কেউ আসবে না, বুঝলে? রজত আবার হাসল। সে জানে মিস্টার রায় একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার। এই প্রথম এমন একজন পুলিশ অফিসার রজত দেখছে যে নিজে পুলিশ হলেও পুলিশের উপর বড্ড ঘেন্না সবসময়। রায়ের মতে যারা আর কোথাও কিছু করে উঠতে পারবে না বলে মনে করে তারাই পুলিশে আসে 2 হাতে টাকা ইনকাম করবার জন্য। এই পথে থেকে টাকা ইনকাম না করতে পারলে পুলিশের পোশাক পরাটা বৃথা বলেই মনে করে বেশিরভাগ জন। রজত আর মিস্টার রায় কথা বলে চলেছিল। একপাশে দেয়ালের কাছে একটি লোক বসেছিল। তার পরনে ঢলঢলে একটা জামা, একটা হাফ প্যান্ট, মাথার চুল প্রায় অর্ধেকটা নেই। মস্ত টাকের চারপাশে ছোট ছোট চুল রয়েছে, কুতকুতে চোখ, গায়ের রং কালো। সেবার চাপা স্বরে বলে উঠল, স্যার, ও স্যার, যদি কিছু নিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলা যেত। আসলে স্যার, এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণে তো ধান্দার সময় অনেক লোকসান হয়ে যাচ্ছে স্যার। রজত আবার হেসে উঠল। মিস্টার রায় নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালেন লোকটার সামনে। তারপর হাতের লাঠিটা লোকটার চকচকে টাকের উপর একবার বুলিয়ে নিয়ে বললেন, কত দিবি? লোকটা বোধহয় এতটা আশা করতে পারেনি, তাই একটু ইতস্তত করে মাথা তুলে বলল, সবাইকে দিতে দিতেই তো আর কিছু থাকে না স্যার। স্যার নিন না স্যার। স্যার আজকে স্যার এইটুকুতে ম্যানেজ করে দিন স্যার, প্লিজ স্যার। মাত্র 500? ওতে কিছু হবে না। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, তুই যা, আর তোর আজকের যা কামাই হবে তার অর্ধেক তোর আর অর্ধেক আমার। যা। লোকটা মিস্টার রায়ের কথা বিশ্বাস করে উঠে দাঁড়াতে যাচ্ছিল, তখনই আবার মিস্টার রায়ের হাতের লাঠিটা এসে পড়ল তার কাঁধে। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল লোকটা। তারপর বলল, ভুল করছেন স্যার, আপনি জানেন না আমাদের হাত কিন্তু স্যার আইনের চেয়েও লম্বা স্যার। ঠিক তখনই লকআপ খুলে বেরিয়ে এসেছিল নিত্যানন্দ। তার নামটা নিত্যানন্দ হলেও তার চেহারা কিন্তু প্রায় একটা পালোয়ানের মতোই। তার দিকে তাকিয়ে মিস্টার রায় বলল, নিত্যানন্দ, একবার ওকে একটু আদর যত্ন করো তো। বেটা আমায় 500 টাকা ঘুষ দিতে চাইছিল। লোকটা 2 হাত জড়ো করে কিছু একটা বলল, কিন্তু ভালোভাবে বোঝা গেল না। নিত্যানন্দের হাতের একটা টানে সে এগিয়ে চলল লকআপের দিকে। আর ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, টালা পুলিশ স্টেশন থেকে বলছি। অপর প্রান্ত থেকে একটি পুরুষের বেশ উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। সে কেমন যেন তাড়াতাড়ি হড়বড় করে বলল, স্যার, স্যার আমি জয়ন্ত বিশ্বাস। আমার মেয়েকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ কিছু একটা করুন, কিছু একটা করুন স্যার। আপনি একটা কাজ করুন, আপনি একবার থানায় চলে আসুন। আসার সময় আপনার মেয়ের একটা ছবি নিয়ে আসবেন, ঠিক আছে? আর তার সম্পর্কে আরও কিছু তথ্য যা আছে সব নিয়ে আসবেন, সেটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, কাল রাত্রে আপনার মেয়ে কখন থেকে মিসিং হয়েছে বললেন? কাল সকালেই বেরিয়েছিল। প্রতিদিন অমন সময়ে বেরোয়। একটা প্রাইভেট কোম্পানিতে রিসেপশনে কাজ করে। রাতে বাড়ি ফিরতে ফিরতে ওর প্রায় 10টা বেজে যায়। 8টার সময় বেরিয়ে পড়েছিল কাল।
তখন আমি একবার ওকে ফোন করেছিলাম, বললো কাল ওর কোনো এক বন্ধু আসবে, তার সাথে কিছুক্ষণ কাজ আছে, বাড়ি ফিরতে ফিরতে 11টার মতো বেজে যাবে। কিন্তু 11টার পরেও যখন ফিরল না তখন। অপর প্রান্তের লোকটার গলা ধরে আসে, সে আর কোনো কথা বলতে পারে না। পাশ থেকে কোনো এক মহিলার কান্নার শব্দ ভেসে আসে। মিস্টার রায় বললেন, জয়ন্তবাবু, আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। ফোন রেখে সামনের চেয়ারে বসতেই রজত বলে ওঠে, আবার একটা মেয়ে মিসিং? মিস্টার রায় মাথা নাড়ায়। তার চোখ মুখ এর মধ্যেই কুঁচকে গেছে, মুখের হাসিটা কোথায় যেন মিলিয়ে গেছে। ব্যাপারটা কি হচ্ছে বলো তো রজত, আমি তো কিছু বুঝতে পারছি না। এই কয়েক মাসে পরপর 4টে হলো এটা নিয়ে, কিছুতেই তো কিছু ট্রেস করা যাচ্ছে না। মেয়েগুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিচ্ছু না। আর তাছাড়া ডেড বডি পর্যন্ত নেই। আমার মনে হয় এটা কোনো সিরিয়াল কিলিং। আমারও প্রথমে মনে হয়েছিল সেটা, কিন্তু মৃতদেহ পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া যদি মনেও করি যে এদের অপহরণ করা হচ্ছে, তাহলে মুক্তিপণের জন্য তো কোনো ফোন আসেনি। এদের সকলেই যে অর্থবান পরিবার থেকে বিলং করে সেটাও তো নয়। ঠিক আছে, জয়ন্ত বিশ্বাস আসুক, দেখি তার সাথে কথা বলে কিছু যদি বের করা যায়। শহরে কয়দিনের মধ্যে এই একের পর এক মেয়ে মিসিং নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলো। মিডিয়ার তরফ থেকে চাপ বাড়তে লাগলো পুলিশ প্রশাসনের উপর। এই কেসে সমাধান করতে দিল্লি থেকে বিশেষভাবে ডাকা হলো প্রবাসী বাঙালি তথা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ডিটেকটিভ বাসুদেব বাগচিকে। রক্তবীজ রহস্য সমাধানের পর পুলিশ মহলে বাসুদেব বাগচির এখন বিশেষ সুখ্যাতি অর্জন হয়েছে। তাই কলকাতা পুলিশের সকলেই মনে করেন যে কোনো জটিল কেস সমাধানে বাসুদেব বাগচির জুড়ি নেই। নমস্কার স্যার, আমি দেবাশিস রায়। আসলে আমরা আপনাকে এখানে আসার জন্য বিশেষভাবেই প্রস্তাব পাঠিয়েছিলাম। আসার জন্য অনেক ধন্যবাদ স্যার। মানে বুঝতেই পারছেন যে গোটা ব্যাপারটা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এই নিয়ে 3 মাসের মধ্যে 4টি মেয়ে মিসিং, অথচ আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। সামনের চেয়ারে বসলো বাসুদেব বাগচি। তারপর চোখের উপর থেকে রোদ চশমাটা খুলে টেবিলের একপাশে রেখে বলল, দেখুন, কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই থাকবে। হতে পারে সেটা আপনাদের চোখ এড়িয়ে গেছে, আর নয়তো সেই পথে আপনারা এখনও খোঁজেননি। আচ্ছা, শেষ যে মেয়েটা মিসিং হয়েছে, সে কতদিন আগে মিসিং হয়েছে? তার সম্পর্কে সমস্ত ডিটেলস আমাকে দেখান তো। রায় ফাইল বের করলেন। তারপর সেটার একদম শেষের দিকের একটা পাতা খুলে বললেন, যে মেয়েটা মিসিং হয়েছে তার নাম তনয়া কুণ্ডু। তবে এই নিয়ে 4টি মেয়ে মিসিং হয়েছে। এই 4 জনের ব্যাপারে কোনো তথ্যই এখনো পর্যন্ত পুলিশ খুঁজে বার করতে পারেনি, তাই তো? প্রথম 3 জনের ব্যাপারে আমরা অনেক কিছুই খুঁজে বার করেছি, তবে তাদের মিসিং হয়ে যাওয়ার পরবর্তী ঘটনা সংক্রান্ত কোনো তথ্য আমাদের হাতে নেই। যা বেরিয়েছে তা তাদের ব্যক্তিগত তথ্য। আর 4র্থ মেয়েটা মিসিং হয়েছে এই 2 দিন আগে। বাসুদেব কেসের ফাইলটা তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলেন। তারপর পাশে বসা দিবাকরের হাতে ফাইলটা দিতে দিবাকর এবং সমৃদ্ধি ভালো করে দেখতে লাগলো। রক্তবীজ রহস্যের মতো এবারেও বাসুদেবের 2 সহকারী গোয়েন্দা দিবাকর ও সমৃদ্ধি হাজির। আচ্ছা মিস্টার রায়, আমি যতদূর শুনেছি 4 জনের ঠিকানা কলকাতার আশেপাশেই। এর আগে কি আপনাদের ওদিকে এমন ঘটনা ঘটেছিল? মানে কেউ একটা মিসিং কিংবা অন্য কিছু? অপরাধ তো আর থেমে নেই স্যার, সেটা সবসময় হয়েই চলেছে। কিন্তু এইভাবে পরপর কয়েকজন নিখোঁজ আর তাদের কোনো পাত্তাই নেই, এমন কিছু কিন্তু আগে ঘটেনি। আমার সহকারী রজতের মনে হয় যে কোনো একটা গোটা দল বা হতে পারে কোনো সিরিয়াল কিলারই কাজটা করছে। না না, এগুলো কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে না। কারণ সিরিয়াল কিলার হলে সে মৃতদেহ রেখে যেত, আর মৃতদেহের সামনে এমন কিছু রেখে যেত যাতে প্রতিটা খুনের মধ্যে একটা সম্পর্ক বোঝা যায়। তবে এই 4টে মিসিং কেস তো 3 মাসের মধ্যে হয়েছে। প্রথম মাসে 2টো মিসিং কেস, পরের মাসে 1টা, এবং এই মাসের প্রথম দিকে 1টা। অর্থাৎ নিরুদ্দেশ হওয়ার সময় নিয়ে কোনো বাঁধা প্যাটার্ন নেই। এমনটা হতে পারে কেউ নিজের ইচ্ছে মতো মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে তারপর। স্যার, ফাইল কেটে যা বুঝছি এই মিসিং কেসগুলোর মধ্যে কিছু জিনিস কিন্তু কমন রয়েছে স্যার। প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় চাকরি করত। এছাড়াও এরা কেউই বাড়ি থেকে মিসিং হয়নি। রাতে বাইরে থেকে বাড়ি ফেরার সময়
পথে এরা মিসিং হয়েছে। আই সি। কি করা যায় বলুন তো এবার? মানে কোন দিক থেকে তদন্ত শুরু করব আমরা, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, একদম শেষে যে মেয়েটা মিসিং হয়েছে, মানে তনয়া কুণ্ডু, তার ব্যাপারে আপনি যতটা জানেন সেটা আমায় বলুন। এছাড়াও এর বাড়ির যারা অভিভাবক রয়েছে তাদের কারোর সাথে, কিংবা যে মিসিং রিপোর্ট করেছে তার সাথে আমার একবার কথা বলাবার ব্যবস্থা করুন তো। সেই ব্যবস্থা হয়ে যাবে স্যার। আপনি রয়েছেন কোথায়? আপাতত টালার আশেপাশেই থাকবো। আপনার কাছে আমার নাম্বার আছে তো, প্রয়োজন হলে আপনি ফোন করে নেবেন। তবে এই ফাইলটা যদি আমার কাছে থাকে অন্তত একটা দিনের জন্য, তাহলে কি আপনাদের খুব অসুবিধা হবে? নিয়ম হিসেবে তো সেটা সম্ভব নয়, তবে কাজের জন্য আমি মাঝে মাঝে নিয়মের বাইরে যেতেও রাজি আছি। আপনি নিয়ে যেতে পারেন। বাসুদেব বাগচি ফাইল নিয়ে চলে গেলেন, সঙ্গে সমৃদ্ধি ও দিবাকর। মিস্টার রায় প্রথমবার বাসুদেব বাগচির সাথে পরিচিত হয়েছেন। তার মনে হলো বাসুদেব বাগচির ব্যাপারে তিনি যা শুনেছেন তার সব কিছু সত্যি। অতি শান্ত ও সাধারণ বলে মনে হলো লোকটাকে। তবে তার চোখে মুখে যে একটা ব্যক্তিত্ব রয়েছে, আর প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলেন না, সেটা বুঝতে পারলেন। মিস্টার রায়ের তবুও কেমন যেন একটা খুঁতখুঁতে ভাব থেকেই গেল। আসলে গোটা কেসটা নিয়ে এমনিতেই তিনি ঘেঁটে রয়েছেন। আর সমস্যার কথা হলো, 4টি মিসিং কেসের মধ্যে 3টে মিসিং কেস তার এরিয়ার অন্তর্গত। বাইরে বেরিয়ে এসে সমৃদ্ধি জিজ্ঞেস করলো বাসুদেব বাগচিকে, স্যার, একটা কথা আমার মনে হচ্ছে, এদেরকে কেউ তুলে নিয়ে গিয়ে তারপর পাচার করার চেষ্টা করছে, এমনটা নয় তো? মানে এখন তো হামেশা এরকমটা হচ্ছে, কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে তারপর। সেটা অনেকগুলো সম্ভাবনার মধ্যে একটা হতে পারে, নিশ্চিত করে এক্ষুনি কিছু বলা যাবে না। কিন্তু একটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা মিসিং রিপোর্ট করেছেন, তারা রিপোর্টে একটা কথা লিখিয়েছেন। মেয়েগুলো বাড়ি ফেরার আগে বলেছিল তাদের কোনো এক পরিচিত বন্ধুর সাথে দেখা করে তারপরে বাড়ি ফিরবে। অর্থাৎ 3 জনেই ওই দিন কারোর না কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। শুধুমাত্র এই চতুর্থ মেয়েটা তেমন কিছু বলেনি। তার মানে আমাদের এই মেয়েগুলোর মোবাইল হিস্ট্রি চেক করতে হবে। সেদিন মিসিং হওয়ার আগে শেষবার কাদের সঙ্গে ওরা কথা বলেছিল। কিন্তু আপনার কি মনে হয় পুলিশ এটা করেনি? আমার অন্য একটা ব্যাপার মনে হয় সমৃদ্ধি। আমার মনে হয় পুলিশ এই কাজটা আমাদের আগেই করেছে, কিন্তু পুলিশ কোনো কিছু খুঁজে পায়নি। অর্থাৎ শেষবার যদি ভিকটিমদের সঙ্গে কারোর কথা হয়ে থাকে, তাহলে তার কোনো তথ্য আমরা হাতে পাবো না। আর তার কারণটা তুমি বুঝতেই পারছো। আপনি বলতে চাইছেন কেউ ইচ্ছে করে সার্ভার থেকে তাদের সমস্ত তথ্য মুছে ফেলেছে। কিন্তু যদি এমনটাই হয়, তাহলে তো এই কাজের পেছনে একটা বড় গ্যাং থাকার কথা, যারা টেকনিক্যালভাবে বেশ উন্নত। এখন প্রত্যেক অপরাধের পেছনে একটা বড় গ্যাং থাকে স্যার, আর তারা টেকনিক্যাল এবং ফিজিক্যাল দুরকমভাবে উন্নত হয় শুধুমাত্র ইকোনমির জন্য। যদি এটা বড় কোনো একটা গ্যাংয়ের কাজ হয়ে থাকে, তাহলে কি আমরা তাদের পিছু ধাওয়া করতে পারবো স্যার? দিবাকর, আমাদের কিছু না কিছু খুঁজে বার করতেই হবে। প্রথমত, এতগুলো মেয়ে মিসিং। দ্বিতীয়ত, যদি আমরা কিছু না করি তাহলে এরপরে আরও কতগুলো মিসিং হবে সেটা কিন্তু ধারণা করা যাচ্ছে না। সমৃদ্ধি আর দিবাকর নিজের কাজ করতে লাগলো। সমৃদ্ধি খুঁজতে লাগলো আর জানার চেষ্টা করলো কলকাতার আশেপাশে আর কোথাও কোনো মেয়ে মিসিং হয়েছে কিনা। আর দিবাকর জোগাড় করতে লাগলো ওই 4টি মেয়ের ব্যাপারে আরও তথ্য। সন্ধেবেলার শহর কলকাতা। গোটা কলকাতা শহরে এক জনবহুল রাস্তার 2 পাশে সারি সারি দিয়ে রয়েছে দোকানপাট আর লোকেদের ভিড়। কথাবার্তা, চিৎকার চেঁচামেচি, বিভিন্ন রকমের শব্দ, এই সমস্ত কিছু এক পাশে সরিয়ে রেখে একটি হেলমেট মুখে চাপা দেওয়া এক যুবক রাস্তার এক পাশ ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হেলমেট চাপা থাকলেও তার ভেতর থেকে এসে চারপাশে ভালোভাবে লক্ষ্য করতে করতেই এগোচ্ছিল। একটু পরেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা তুলে নিয়ে কানে লাগিয়ে রাখা ব্লুটুথ হেডফোনের সঙ্গে সংযোগ করে সে বলে, হ্যালো, কদ্দূর? অপর প্রান্ত থেকে একটি মেয়ের গলা শোনা গেল। আরে আমি এই তো পেছনের দিকে,
যেখানে বড় রেস্টুরেন্ট রয়েছে তার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি কোথায়? আমি তোমার একটু পেছনে আছি, তুমি হাঁটতে হাঁটতে একটু পেছনের দিকে চলে এসো, তারপর সেখান থেকে তোমাকে তুলে নেবো। বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু যেখানে যাওয়ার তাড়াতাড়ি যেতে হবে। 1 ঘন্টা মানে কিন্তু 1 ঘন্টা। ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না, যেখানে যাব সেটা খুব বেশি দূরে নয়, আর 1 ঘন্টাই আমার কাছে যথেষ্ট। 1 ঘন্টার জন্য তো তোমার। অপর প্রান্তর মেয়েটা আর কোনো কথা বলে না, ফোনটা কেটে দেয়। ছেলেটা গাড়ির গতি সামান্য বাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। তারপরই দেখা যায় মেয়েটাকে। ছেলেটা পেছনের দিকে ইশারা করে গাড়িতে উঠতে বলে। মেয়েটা গাড়িতে উঠতে গাড়িটা কলকাতার জনবহুল রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে সামনের দিকে, আর তারপরেই হারিয়ে যায় চারপাশের লোকে লোকারণ্য রাস্তার মাঝে। আমরা কোথায় এলাম? তাছাড়া আশেপাশে তো কোথাও কোনো আলো নেই, শুধু মোমবাতির আলো রয়েছে। মোমবাতির আলোতেই হবে, মোমবাতির আলোতেই আজ আমি তোমায় দেখতে চাই। ছেলেটার কণ্ঠস্বরের মধ্যে কিছু একটা ছিল। মেয়েটা আর দেরি করে না, কাঁধের একপাশে ঝুলানো ব্যাগটা বিছানার একপাশে রেখে দেয়। তারপর শরীরের কাপড়ের আবরণ খুলতে থাকে আস্তে আস্তে। ধীরে ধীরে তার শরীরের উষ্ণ পরশ অনুভব করাতে শরীরের উপরিভাগ নিরাবরণ করে দেয় মেয়েটা। ছেলেটা আর অপেক্ষা করে না, সামনে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে মেয়েটাকে। তারপর দুজনে মিলে একসাথে গিয়ে বসে বিছানার উপরে। বিছানার একপাশে জ্বলতে থাকা মোমবাতির আলোয় চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে। টেবিলের উপর একটা গ্লাস আর একটা মদের বোতল রয়েছে। সেখান থেকে ছেলেটাই গ্লাসের উপর খানিকটা মদ ঢালল, তারপর নিজে একটু খায় এবং তারপরে এগিয়ে দেয় মেয়েটার দিকে। মেয়েটাও এক চুমুকে গ্লাসের মদটা শেষ করে টেবিলের উপর গ্লাস রাখে, আর তারপর মোমবাতির আলোটা একটা দমকা হাওয়ায় নিভে যায় যেন। সকালবেলা আলোচনায় মগ্ন বাসুদেব বাগচি তার সহকারীদের সঙ্গে। কিছুতেই কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তবে এই শেষের যে মেয়েটা মিসিং হয়েছে, মানে তনয়া, এই তনয়া কুণ্ডু মেয়েটার সাথেও কিন্তু বাকি 3টি মেয়ের মতোই সম্প্রতি দিন কয়েক ধরে বন্ধুত্ব গড়ে উঠেছিল বিভিন্ন মানুষের সঙ্গে। আরেকটা ব্যাপার স্যার, যে অফিসে সে কাজ করত সেই অফিসের বেশ কিছু লোকেরা কিন্তু সন্দেহ করে এই তনয়া কুণ্ডু অফিসের কাজের বাইরে আরও কিছু একটা কাজ করত, আর যেটা হলো কল গার্লের কাজ। আর আমার ধারণা ওরা ঠিকই সন্দেহ করছে। সমৃদ্ধির কথায় বাসুদেব বাগচি চমকে উঠে তার দিকে তাকিয়ে বলে, হঠাৎ তোমার এমন একটা ধারণা হলো কেন? যে 4টি মেয়ে মিসিং হয়েছে তাদের প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা খুঁটিয়ে পরীক্ষা করেছি, আর তনয়া কুণ্ডুর ক্ষেত্রে সেটা করতে গিয়েই এমন একটা ব্যাপার দেখা গেছে। তবে স্যার খুব বেশি দিন এই প্রফেশনেও আসেনি, এই কয়েক মাস হলো। যে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলো সে ব্যবহার করত সেগুলো একটু নজর রাখলেই গোটা ব্যাপারটা বুঝতে পারা যায়। তবে যেদিন ও মিসিং হয় সেদিন রাতে ও কার সাথে গিয়েছিল সেটা স্যার কিছুতেই বোঝা যাচ্ছে না। আর মোবাইল থেকে শেষ কলটা এসেছিল ওর বাড়ি থেকে। তনয়া অফিস থেকে বের হতো রাত প্রায় 10টা নাগাদ। তার একটু আগেই ওর বাড়ি থেকে একটা ফোন এসেছিল, কিন্তু তারপরেও তনয়া যখন রাত 12টার পরেও বাড়ি ফেরেনি, তখন কিন্তু তার বাড়ি থেকে ফোনটা থানায় আসে। অর্থাৎ অফিস থেকে বের হবার পরে সে মিসিং হয়, আর সেই সময় তার বাড়ি থেকে তার মোবাইলে ফোন করলেও মোবাইল সুইচড অফ বলতে থাকে বারবার।
একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, এটা যদি খুন কিংবা অপহরণ হয় তাহলেও তো কোনো ক্ষেত্রেই তো আউটপুট আমরা কিছুই পাচ্ছি না, না মৃতদেহ না অপহরণের মুক্তিপণের দাবি। তাহলে নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়েগুলোকে নিয়ে অপরাধী কোন উদ্দেশ্য সাধন করতে চায়? জীবিত কিংবা মৃত মেয়ে পাচারের অ্যাঙ্গেলটা আপনার কি এখনো মনে হচ্ছে বিভিন্ন সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা, নাকি সমৃদ্ধির অনুমান অনুযায়ী সত্যিই ওদের পাচার করে দেওয়া হচ্ছে? বাসুদেব চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ, তারপর বলল, দেখো দিবাকর, এখানে একটা খটকা থেকে যাচ্ছে। আমি বলবো, যদি পাচার করার ব্যাপারটাই হয় তাহলে এতদিনের ব্যবধানে মেয়েগুলো মিসিং হবে কেন? একদিনে বেশ কয়েকজন মিসিং হলেই তো হয়ে যায়। শুধু শুধু এত সময় নিয়ে একজন একজন করে তারা টার্গেট করবে কেন? আরেকটা ব্যাপার যে একটা মেয়ের পিছনে এত সময় দিয়ে তারা নিজেদের সময় নষ্ট করতে যাবে কেন? প্রত্যেকটি মেয়েই বাড়িতে জানিয়েছিল তারা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, অর্থাৎ রাত্রে তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়ার ব্যাপারটা যেন বাড়িতে কেউ খুব বেশি চিন্তা না করে। শুধুমাত্র তনয়া কুণ্ডুর ক্ষেত্রে সে বাড়িতে কিছু বলেনি। কিন্তু এখন আমাদের করণীয় কি সেটাই ঠিক বোঝা যাচ্ছে না। সমৃদ্ধি বিছানার একপাশে ল্যাপটপ খুলে বসেছিল। ঘরের জানালার কাছে চেয়ারে বসে বাসুদেব বাগচি বাইরের দিকে তাকিয়েছিল। বেশ কিছু কাগজপত্র সে দেখে চলেছিল। এই বাড়িটায় পাশাপাশি 3টে ঘর, এটায় ওদেরকে থাকতে দেওয়া হয়েছে। টালা থানার এখতিয়ারের মধ্যে এই বাড়িটা পড়ছে। পুলিশের উপর মহল থেকে যখন বাসুদেব বাগচিকে কেসটার ব্যাপারে জানানো হয়েছিল তখন সে স্বাচ্ছন্দ্যে এখানে এসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে কেসটা আগেরবারের রক্তবীজ রহস্যের থেকেও বড্ড জটিল। কোথাও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন কেউ আছে যে সমস্ত প্রমাণ মুছে দিচ্ছে, যাকে বলে পারফেক্ট ক্রাইম। বাসুদেবের মনে হচ্ছে খুব শিগগিরই আবার এই একই অপরাধ হবে, কারণ অপরাধীরা ক্রমশ আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে তাদের কেউ ধরতে পারছে না দেখে। কিন্তু বাসুদেব কিছুই ঠিক করে উঠতে পারছে না। এর মধ্যে মিস্টার রায়ের সঙ্গে একবারও দেখা করা হয়নি, তবে নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়েগুলোর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করা দরকার। তাছাড়া বিশেষ করে এই যে 4 জন নিখোঁজ হয়েছে তাদের অফিসের কলিগদের সঙ্গে কথা বলে যদি কিছু খুঁজে পাওয়া যায়, এমনটাই বাসুদেব বাগচি ঠিক করলেন। তবে তার আগে ঠিক করলেন সেদিন সন্ধ্যের দিকে মিস্টার রায়ের সঙ্গে একবার দেখা করবেন। শুধু শুধু বেছে বেছে কেউ ওই কলগার্লদেরই কেন অপহরণ করছে সেটা খুঁজে বার করতে গেলে ওদের ব্যাপারটায় একটু খবর নেওয়া দরকার। দিবাকর, সমৃদ্ধি নিজেদের মতো করে নিজেদের কাজ নিয়েই রইল। বাসুদেব একাই গেল থানায়। বাসুদেব দেখলেন থানাতেই রজত রয়েছে, মিস্টার রায়ের সঙ্গে আলোচনায় ব্যস্ত। বাসুদেব বাগচিকে দেখে দুজনেই উঠে দাঁড়ালো। মিস্টার রায় বললেন, খবর কিছু বুঝতে পারলেন? দেখুন, সব কিছুর পিছনে একটা গোটা গ্যাং রয়েছে বলে মনে হচ্ছে। তবে ব্যাপারটা মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ নাকি কোনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বা মানসিক বিকৃতি থেকে খুন, সেটা এখনই বোঝা যাচ্ছে না। যতদূর মনে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কারণে অপরাধী এদের টার্গেট করেছে, কিন্তু মেয়েগুলোকে ধরার পর তাদের নিয়ে যাচ্ছে কোথায়? ইনফ্যাক্ট মেয়েগুলো আদৌ এখনও বেঁচে আছে নাকি সেটাও বোঝা যাচ্ছে না। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে স্যার, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। আপনি রজত সামন্ত, তাই তো? আপনার কথা মিস্টার রায় বলেছিলেন, তখন আপনি এখানে ছিলেন না। আচ্ছা, আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলুন। আপনার কথা অনেক শুনেছি স্যার, আপনার সঙ্গে কাজ করতে পারছি জেনে খুব ভালো লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা বলি। আমি এই অপরাধীকে বলতে চাইছি নারী শিকারী। আমি খেয়াল করলাম এই নারী শিকারী কিন্তু একটা প্যাটার্নে মেয়েগুলোকে শিকার করছে। মেয়েগুলো রাতের বেলায় অফিস থেকে ফেরার সময়। এবার যদি আমরা এই দিকটা খুঁজে বার করি যে রাতের বেলা অফিস থেকে ফেরার সময় ওই মেয়েগুলোর ওই দিন কোথায় যাওয়ার ছিল, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কারণ না কারোর সাথে দেখা করতে যাওয়ার ছিল। সেটা যে কোনো কারণেই হতে পারে, কিন্তু কার সাথে দেখা করতে সে ব্যাপারে আমরা তাদের কল রেকর্ড ট্র্যাক করে কিন্তু কিছুই খুঁজে পাইনি। তাহলে কি তারা মিথ্যে কথা বলেছিল? কিন্তু 4 জনের মধ্যে দেখুন 3 জনই মিথ্যে কথা বলবে কেন? শেষের যে মেয়েটা মিসিং হয়েছে সে কিন্তু বাড়ির লোককে তেমন কিছুই বলেনি।
সে শুধু জানিয়েছিল তার ফিরতে একটু দেরি হবে। অর্থাৎ তার ক্ষেত্রেও ব্যাপারটা একই ধরতে পারি আমরা। তার মানে অপরাধী কিন্তু নিজে থেকে মেয়েগুলোর কাছে আসেনি, মেয়েগুলো অপরাধীর কাছে গিয়েছে একটা নির্দিষ্ট কারণে। বাসুদেব বাগচির একবার মনে হলো তারা যে তথ্যটা জানতে পেরেছে, যে 4টি মেয়ে কলগার্ল ছিল, সেটা কি পুলিশ জানতে পারেনি? আসলে পুলিশ মাঝে মাঝে অনেক কিছু উপরে উপরে তদন্ত করে, তারপর হাল ছেড়ে দেয়। ব্যাপারটা কি তেমনই? আর যদিও বা পুলিশ জানতে পারে তারা কলগার্ল, তাতেই বা লাভ কি হবে? কিন্তু রজতবাবু, আপনার সাজেশনটা তো আমি ঠিক বুঝলাম না। মনে করুন এই নারী শিকারী আবার কোনো মেয়েকে শিকার করতে চাইবে, কিন্তু কাকে শিকার করতে চাইবে সেটা খুঁজে বার করাটা বড্ড মুশকিল। এই কলকাতা শহরে এমন মেয়ে অনেকেই আছে যারা অফিসে কাজ করে, রাতের বেলা বাড়ি ফেরে। এখন কথা হচ্ছে, রাতের বেলা বাড়ি ফেরার সময় তো যে কারোর সঙ্গে দেখা করতে যেতেই পারে, সেখান থেকে তো আমরা আর কাউকে খুঁজে বার করতে পারবো না। আমাদের খুঁজে বার করতে হবে এই 4টি মেয়ের মধ্যে এমন কি কমন ছিল যার জন্য এদের টার্গেট করা হয়েছে। আই থিঙ্ক নিশ্চয়ই কিছু একটা জিনিস তো কমন ছিল। আর তাছাড়া অপরাধী যদি মেয়েগুলোকে খুন করার জন্যই ভাবতো, তাহলে কলকাতা শহরে খুন করার জন্য জায়গার অভাব নেই। আর বিশেষ করে প্রথম দুটো মেয়ের বাড়ির লোকেশন আমি বেশ ভালো করে দেখেছি। বড় রাস্তা থেকে তাদের বাড়িটা বেশ ভেতরের দিকে। রাত 9টা থেকে 10টার মধ্যে তাদের ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হতো। খুন করার হলে তো অপরাধী তখনই করতে পারত। তার মানে আপাত দৃষ্টিতে এখন একটাই রাস্তা পড়ে থাকে, আর সেটা হলো নারী পাচার। কিন্তু তাহলে তো আর ওদের খুঁজে পাওয়া যাবে না, এতক্ষণে ওরা কলকাতার বাইরে চলে গেছে। আমারও সেটা মনে হয় স্যার, কিন্তু কিছু তো একটা করতেই হবে। এইভাবে তো আর হাত গুটিয়ে বসে থাকা চলবে না। আপনি কি ভাবছেন? বাসুদেব একবার ভাবল তার পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে ওদের জানাবে, কিন্তু তারপরেই মনে হলো কাউকে বিশ্বাস করাটা ঠিক কাজ নয়। এসব কেসে কাউকে বিশ্বাস করতে নেই। দিবাকর, সমৃদ্ধি ছাড়া আর কারোর সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা ঠিক নয়। কে বলতে পারে এই মিস্টার রায় কিংবা রজত সামন্ত অপরাধীদের দলের সঙ্গে মিশে নেই? যারা টেকনিক্যালভাবে এত উন্নত, তারা তো যা খুশি করতে পারে। এখনও তো কিছু বুঝে উঠতে পারছি না, তবে 4 জনে বাড়ির লোকদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছি। দেখি যদি কিছু বেরিয়ে আসে। আপনারাও যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আজ উঠি। বাসুদেব বাগচি বেরিয়ে আসছিল, তখন টেলিফোনটা বাজল। মিস্টার রায় টেলিফোন ধরতে অপর প্রান্ত থেকে কে কথা বলল বোঝা গেল না, কিন্তু মিস্টার রায়ের দুটো চোখ কেমন যেন বিস্ফারিত হলো। তিনি উত্তেজিত গলায় বললেন, সে কি তোমার ভাইয়ের? আচ্ছা আচ্ছা, হাসপাতালে। বেশ বেশ, আমি দেখছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আগেই বলেছিলাম তোমাদের এভাবে। মিস্টার রায় টেলিফোন রেখে দিলেন। এমন অবস্থায় কি হয়েছে জিজ্ঞাসা করাটা একটা মানবিক কর্তব্যের মধ্যে পড়ে, তাই বাসুদেব বাগচি সেটাই করল। তাতে মিস্টার রায় একটু ধরা গলায় বললেন, আর বলবেন না স্যার, আমার শালাবাবু অতিরিক্ত পরিমাণে মদ্যপান আর স্মোকিং করে হাসপাতালে ভর্তি হয়েছে। একটু আগে ডাক্তার বলেছিল একটা কিডনি নাকি নষ্ট হয়ে গিয়েছে, সেটা বদলানো দরকার। এখন বুঝতে পারছি না কি হবে। বাসুদেব বাগচি আর রজত সামন্ত দুজনেই মিস্টার রায়কে সান্ত্বনা দিলেন। মিস্টার রায় একটু পরেই বেরিয়ে গেলেন। বাসুদেব বাগচিও বেরিয়ে এলো। টালায় তার থাকার জায়গাটায় ফিরতে ফিরতে হঠাৎ করে একটা অদ্ভুত চিন্তা বাসুদেব বাগচির মাথায় দানা বাঁধতে শুরু করলো। খুন, অপহরণ, নারী পাচার বাদ দিয়ে আর কি কারণ থাকতে পারে মেয়েগুলোর মিসিং হওয়ার? তারা কল গার্ল, এটা কোনো কারণ নয় তো। পরদিন সকালে তনয়া কুণ্ডুর বাবা সিদ্ধার্থ কুণ্ডুর সঙ্গে দেখা করল বাসুদেব বাগচি, দিবাকর ও সমৃদ্ধি। দেখুন স্যার, আমার মেয়ের সাথে তো আমার কোনো কিছু নিয়ে খুব বেশি কথা হতো না। বুঝতেই পারছেন, ওর মা বছর 3 আগে মারা গেছে। আমাদের একারই সংসার, আমি আর আমার মেয়ে থাকি। আমি একসময় চাকরি করতাম, তবে এখন রিটায়ার্ড।
টাকা পয়সা যা আছে তাতেই কোনো রকমে চলে। আচ্ছা, আপনার মেয়ে কত বছর হলো এই অফিসে কাজ করছে? খুব বেশি নয় স্যার, মাস 7 হয়েছে। আসলে আমি রিটায়ার করেছি 1 বছর হলো। তারপরে যখন দেখলো আমার একার পেনশনে ভালোভাবে সংসার চলছে না, তখন আর কি কাজের সিদ্ধান্ত নিল। না হলে স্যার ও ভালো ছাত্রী ছিল, ইংরেজিতে MA কমপ্লিট করেছে, কিন্তু চাকরির অবস্থা যা তা তো দেখতেই পাচ্ছেন। কলকাতা বা এদিকে এখন সরকারি চাকরির আশা করা যায় না। তাই মেয়েটা প্রাইভেট কোম্পানিতেই চাকরির চেষ্টা করেছিল, আর পেয়েও গিয়েছিল। দিবাকর ঘরের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল। ছোটোখাটো ঘর, দোতলা বাড়ি, ওপরে একটা ছোট ঘর রয়েছে, নিচে পাশাপাশি 2টো ঘর, রান্নাঘর, বাথরুম, সমস্ত কিছুই আছে। বাড়ির সামনে খানিকটা জায়গা, গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। আচ্ছা, আপনার মেয়ের মধ্যে কিছুদিন ধরে কিছু লক্ষ্য করেছিলেন? মানে অদ্ভুত কিছু, কিংবা তার আগে থেকে এমন কিছু যেটা সাধারণ নয়? মিস্টার কুণ্ডু বেশ কিছুক্ষণ চুপ করে ভাবলেন, তারপর বললেন, অদ্ভুত কিছু বলতে তো তেমন কিছু নয়, তবে মাস 7 ধরে ওর মাঝে মাঝে একটু দেরি হতো। মাঝে মাঝে বলতো অফিসে কাজ বাড়ছে, তাই ওর ফিরতে দেরি হচ্ছে। তবে রাত 12টার থেকে বেশি কখনো হতো না। আপনার মেয়ের এমন কোনো বন্ধু বান্ধব বা এমন কেউ যাকে সে সমস্ত কথা বলতো? তেমন কারোর কথা তো আমার মনে পড়ে না, তবে যেখানে ও কাজ করত সেই অফিসে একটি মেয়ে আছে। তার নাম যতদূর মনে পড়ছে সায়ন্তনী। স্যার, আপনারা যদি ওই মেয়েটার সঙ্গে একবার কথা বলেন, তাহলে সে কিছু জানলেও জানতে পারে। আমি তো কিছুই জানি না স্যার। স্যার 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 দয়া করে যেভাবেই হোক আমার আমার মেয়েটাকে উদ্ধার করে দিন, প্লিজ স্যার, প্লিজ। মিস্টার কুণ্ডু কেমন যেন অবসন্নের মতো চুপ করে বসে রইলেন। বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে দিবাকর হঠাৎ করে এগিয়ে এসে বাসুদেব বাগচির কানে কানে কিছু একটা বলতে বাসুদেব বাগচি বলল, আপনার মেয়ের ঘরটা যদি একবার... হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আসুন আসুন আসুন। মিস্টার কুণ্ডুর মেয়ের ঘর দেখা হলো, কিন্তু সেখান থেকে তেমন কিছুই বোঝা গেল না। অতি সাধারণ একটা ঘর, বইপত্র, আলমারি, জামাকাপড়, টেবিলে কাগজপত্র, এসব ছাড়া আর তেমন কিছু নেই। সেসব ঘেটে দেখলেও বাসুদেব বাগচি। দিবাকরও হাত লাগালো, কিন্তু নতুন কিছুই বেরিয়ে এলো না। ফেরার সময় বাসুদেব বাগচি বলে এলো, মিস্টার কুণ্ডু, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে কোনো মুক্তিপণের জন্য টেলিফোন কিংবা কোনো কিছু আসেনি নিশ্চয়ই? না স্যার, তেমন কিছু তো আসেনি। যদি আসতো তাহলে তো আমি আমার দিক থেকে যতটা সম্ভব দিয়ে দিতাম, কিন্তু স্যার স্যার কিছুই তো সেভাবে। ওরা বেরিয়ে গেল। ফেরার পথে সমৃদ্ধি বলল, স্যার, ব্যাপারটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। ঘর থেকে এমন কিছু পাওয়া তো গেল না যেটা থেকে আমরা মেয়েটার ব্যাপারে কিংবা অপরাধীর ব্যাপারে কিছু জানতে পারবো। অপরাধী নিজেকে খুব ভালোভাবেই আড়ালে রেখেছে। কিছু তো একটা মোটিভ আছে সমৃদ্ধি, কিছু তো একটা মোটিভ আছেই। আচ্ছা দিবাকর, বাকি মেয়েগুলোর ব্যাপারে কি কি জানতে পারলে? মেয়েগুলো একটু রাত করে বাড়ি ফিরত। কেস ফাইল ঘেটে তার চেয়ে তো আর বেশি কিছু জানতে পারিনি। তবে এই তন্ময়া কুণ্ডুর ব্যাপারে যেটা হয়েছে সেটা তো ধারণা করাই যাচ্ছে। মাসখানেক ধরে সে ওই নতুন সার্ভিসের নাম লিখিয়েছিল, আর তার জন্যই মাঝে মাঝে তার ফিরতে দেরি হতো। কিন্তু এর মধ্যে অপরাধী কোথা থেকে ঢুকলো সেটাই তো বোঝা যাচ্ছে না স্যার।
কথা বলতে বলতে এমন সময় বাসুদেব বাগচি কি মনে হতে পকেট থেকে বের করে তাকালো মোবাইল ফোনের দিকে। এতক্ষণ সাইলেন্ট থাকায় খেয়াল করেনি বাসুদেব। দেখা গেল মিস্টার রায় এবং রজত সামন্তের ফোন থেকে বেশ কয়েকবার কল এসেছিল। কল ব্যাক করতে অপর প্রান্ত থেকে রজত বলল, স্যার আপনারা কোথায় আছেন? কাল রাতে আরও একটি মেয়ে নিরুদ্দেশ হয়েছে। অপর প্রান্ত থেকে এবার মিস্টার রায় কথা বললেন, আপনি যদি ফ্রি থাকেন তাহলে একবার থানায় আসবেন, ওই মেয়েটার ব্যাপারেও কথা বলতাম। আর ওই যে আপনাকে বললাম না আমার শালাবাবু হাসপাতালে ভর্তি হয়েছে, কি অদ্ভুত ব্যাপার দেখুন, তার একটা কিডনি পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, সেটা না বদলালে তাকে আর বাঁচানো যাবে না। আমি এক্ষুনি আসছি। এর মধ্যে মেয়েটার ব্যাপারে যতটা তথ্য সংগ্রহ করা সম্ভব আপনারা জোগাড় করে রাখুন, আর মনে হয় আমরা একটা রাস্তা এবার খুঁজে বার করতে পারবো। বাসুদেবের নির্দেশে গাড়ি ছুটল থানার দিকে। মেয়েটা মাঝে মাঝেই রাতে বাড়ি ফিরতো না, তার কোনো এক বান্ধবীর বাড়িতে থাকবে বলে বাড়িতে জানাতো, কিন্তু তার বাড়িতেও থাকতো না। ব্যাপারটা প্রায় বছর দুয়েক ধরে চলছে। তার মানে এটা নিয়ে 5টা হলো। আচ্ছা, এই মেয়েটাও কি একইভাবে কাল রাতের বেলাতেই? হ্যাঁ স্যার, আর এই মেয়েটা টালা এরিয়ার একদম কাছেই থাকে, থানা থেকে মিনিট 15 পথ। কাল রাতেই মেয়েটার বাড়ির লোকেরা থানায় এসেছিল। এমনিতে চারপাশে এমন একটা ব্যাপার ছড়িয়ে গেছে, যেভাবে নিরুদ্দেশ হচ্ছে মেয়েরা, তার উপর বুঝতে পারছেন স্যার আমাদের উপর কতটা চাপ রয়েছে। মিস্টার রায়ের উপর তো আরও বেশি চাপ। একদিকে এই কেসের চাপ, তার উপরে শালাবাবুর কিডনি বদল করতে হবে। কিডনি পাওয়া গেছে? আজ সকালে খবর এসেছে স্যার, কিডনি পাওয়া গেছে। বাবা, খুব ভালো, খুব ভালো কথা। আপনার শালাবাবু মানে শ্যালক করেন কি? তার একটা ব্যবসা আছে, তবে তার বাবা যা টাকা পয়সা করে রেখে গেছে তাতেই ব্যবসা কোনো রকমে চলে, আর টাকা পয়সার খুব একটা অভাব নেই স্যার। বাসুদেব বাগচি মেয়েটার ব্যাপারে সমস্ত খবরাখবর নিয়ে এবং ঠিকানা জেনে নিয়ে বাড়ি ফিরে গেলেন। তবে তার আগে রায়বাবু জানিয়ে দিলেন কোন হাসপাতালে তার শ্যালক ভর্তি রয়েছে। তবে বাসুদেব বাগচির পক্ষে তো আর তাকে দেখতে যাওয়া সম্ভব নয়, কিন্তু রায়বাবু যেন সেটাই চাইছিলেন, কিন্তু মুখ ফুটে বলতে পারছিলেন না। তিনি বারবার বলছিলেন সকালে তাকে একবার হাসপাতালে যেতে হবে। বাসুদেব বাগচি কিছুই করে উঠতে পারছিলেন না। এদিকে 5টা মেয়ে মিসিং হয়ে গেল, যেন তার নাকের ডগা দিয়ে কেউ কাজটা করল। অলক্ষ্যে থেকে কেউ তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যেন বলছিল, বাসুদেব বাগচি, ক্ষমতা থাকলে আমায় ধরে দেখা। সমৃদ্ধি টেকনিক্যাল দিক থেকে সমস্ত কিছু করার চেষ্টা করছিল। দিবাকর তথ্য প্রমাণ জোগাড় করছিল। এই 5টি মেয়ের ব্যাপারে সমস্ত তথ্য ওদের হাতে এসে পড়েছিল। 5টি মেয়ে নিজের প্রাইভেট কোম্পানিতে, কেউ রিসেপশনিস্ট, কেউ টাইপিস্ট, কেউ মার্কেটিং লাইনে থাকলেও সকলেই নিজেদের পেশার পাশাপাশি এসকর্ট সার্ভিসে নাম লিখিয়েছিল। আর বাসুদেব বাগচির বারবার মনে হচ্ছিল ঠিক এই কারণে তাদের 5 জনকে অপহরণ করা হয়েছে। কিন্তু সেটা হলো কি করে আর কোথায়? কল গার্লের কাজ করতে গিয়ে মেয়েগুলোর বেশ খানিকটা অভিজ্ঞতা থাকবে, তাই সহজে তো তারা কারো সঙ্গে যেতে চাইবে না। এক্ষেত্রে কি টাকার লোভ দেখিয়ে কাজ হাসিল করা হয়েছিল নাকি অন্য কিছু? ঘরের মধ্যে আলোটার দিকে তাকিয়ে বাসুদেব বাগচি চুপ করে বসে যেন কিছু একটা আশার আলো খুঁজছিলেন। খোলা জানলা দিয়ে বাইরের অন্ধকারটা দেখা যায়। সেই অন্ধকারের দিকেই তিনি তাকিয়েছিলেন। হঠাৎ মনে হলো যেন অন্ধকার বাগানটা পেরিয়ে পাঁচিলের কাছে একটা মাথা হঠাৎ করে ওপরের দিকে উঁকি দিয়ে আবার নিচে নেমে গেল। ব্যাপারটা মুহূর্তের জন্য হলেও বাসুদেব বাগচির মনে হলো চোখের ভুলও দেখে থাকতে পারে, কিন্তু চোখের ভুলেও ব্যাপারটা হবে কি করে? কিন্তু এতক্ষণ ধরে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন, কই এতক্ষণ চোখের ভুল তো হয়নি। তিনি তাকিয়ে দেখলেন সমৃদ্ধি নিজের মতো ল্যাপটপে কাজ করে চলেছে। দিবাকর ফাইল ঘাঁটছে। দুজনেই মন দিয়ে নিজেদের কাজ করছে। বাসুদেব বাগচির উপস্থিতি টের পেয়ে একটু পরেই সমৃদ্ধি হঠাৎ বলে উঠল, স্যার, একটা ব্যাপার দেখা যাচ্ছে, প্রথম 4টি মেয়ে এবং শেষের যে 5ম মেয়েটা, এদের প্রত্যেকের মোবাইল কিন্তু অফ হয়েছে সেম এরিয়াতে, জর্জ হাসপাতাল এরিয়াতে।
এক্স্যাক্টলি ঠিক ওখানে না হলেও ওর আশেপাশেই। আর এই মেয়েগুলোর অফিসের ঠিকানা এবং সেই জায়গাটা দেখলে দেখা যাচ্ছে ওদের মোবাইল থেকে অন্তত 3 জনের ক্ষেত্রে শেষবার কথা হয়েছে বাড়ির লোকের সাথে। তারপরে আর তাদের ফোন থেকে কারোর সঙ্গে কথা হয়নি। অপরাধী কোনোভাবে তার কলের আইডি ডিলিট করেছে। কিন্তু এই প্রত্যেক জায়গাতে কিন্তু আরও একটা ফোন নাম্বার দেখা যাচ্ছে, আর সেটা ওই একটাই নাম্বার। তাই নাকি? সমৃদ্ধির কথা শুনে বাসুদেব বাগচি আর দিবাকর দুজনে এগিয়ে এলো তার ল্যাপটপের কাছে। সমৃদ্ধি বলে চলল, হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে ব্যাপারটা দেখেছি। আরও একটা ব্যাপার স্যার, এই 5টি মেয়ের মোবাইল নাম্বার যেখানে অফ হয়েছে সেখানে কিন্তু ওই একটা নাম্বারই দেখা গেছে, অথচ এই নাম্বারের সাথে এই মেয়েগুলোর নাম্বারের কিন্তু কোনো যোগাযোগ হয়নি। কিন্তু ওদের সঙ্গে যখন যোগাযোগ হয়নি তাহলে সন্দেহ করা যায় কি? বাসুদেব বাগচির মুখে একটা আশার আলো ফুটে উঠেছিল, তাই তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে একটা তুড়ি মেরে বলল, সমৃদ্ধি, আমি বোধহয় ব্যাপারটা খানিকটা ধরতে পেরেছি। দেখো, অপরাধী প্রথমে মেয়েগুলোকে ফোন করে একটা নির্দিষ্ট জায়গায় ডাকতো। অফিস থেকে বেরিয়ে পড়ার পর মেয়েগুলো সেখানে যেত। তারপর সেখান থেকে ওদের নিয়ে যেত ওই জর্জ হাসপাতাল এরিয়ার আশেপাশে কোথাও। সেখানে কোনোভাবে মেয়েগুলোকে অজ্ঞান করে অথবা খুন করে তাদের মোবাইলের সিম ভেঙে ফেলা হতো। মোবাইলটাও আশা করি নষ্ট করে ফেলা হতো, কিন্তু অপরাধী যে নাম্বার দিয়ে মেয়েগুলোর সঙ্গে যোগাযোগ করত সেই নাম্বারটা আর কল হিস্ট্রিতে থাকতো না। কিন্তু অপরাধীর কাছে নিশ্চয়ই আরও একটা ফোন থাকতো যেটা দিয়ে সে তার দলের লোকদের সঙ্গে যোগাযোগ করত। আর সেটাই হলো ওই নাম্বারটা, যেটা ওই 5 জন মেয়ের অফিস থেকে বেরিয়ে আসার জায়গা থেকে ওই জর্জ হাসপাতাল এরিয়া পর্যন্ত ট্রাভেল করেছে। এই যে এই নাম্বারটা সমৃদ্ধি, এই নাম্বারটা কার নামে আছে? খোঁজার চেষ্টা করছি স্যার, কিন্তু কিছুতেই বার করা যাচ্ছে না। কোন কোম্পানির সিম? কোম্পানিতে ফোন করো, কোম্পানিতে ফোন করে নামটা বার করবার চেষ্টা করো। এটাই আমাদের কাছে একমাত্র সূত্র। সমৃদ্ধি নিজের কাজ করতে গেল। বাসুদেব তার কাছ থেকে নাম্বারটা নিয়ে ডায়াল করল, কিন্তু ডায়াল করতে দেখা গেল নাম্বারটা এখন সুইচড অফ বলছে। বাসুদেবের মুখটা কেমন লাল হয়ে এসেছিল, তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। এই সময় বাসুদেবকে সমৃদ্ধি এবং দিবাকর দুজনেই ভালোভাবে চেনে। এমন একটা কিছু যখন সে হাতে পায় যেটা দিয়ে কেসটা এগিয়ে যাওয়া যাবে, তখনই তার এমন অবস্থা হয়। সমৃদ্ধি, এই নাম্বারটা কখনো না কখনো তো অন হবে। আচ্ছা, কাল রাত যখন ওই মেয়েটা নিরুদ্দেশ, মানে 5ম মেয়েটা, তখন নিশ্চয়ই এই নাম্বারটা ওখানেই দেখা গেছে। হ্যাঁ স্যার, 5টা নম্বর কিন্তু অফ হয়েছে ওই জর্জ হাসপাতাল এরিয়ার আশেপাশে। আচ্ছা, এই নাম্বারটা মানে যেটা তুমি আমায় দিলে, এই নাম্বারটা কখন অফ হয়েছে এবং কোথায় অফ হয়েছে সেটা ভালো করে দেখো তো। সমৃদ্ধি বেশ কিছুক্ষণ সময় নিল, তারপর অবাক হয়ে একটা কথা বলল বাসুদেব বাগচির দিকে তাকিয়ে। কথাটা শুনে কিন্তু বাসুদেব বাগচির মুখে একটা হাসি ফুটল। তিনি বললেন, সমৃদ্ধি, গোটা ব্যাপারটাকে যতটা ভেবেছিলাম এটা কিন্তু তার থেকে অনেক বেশি। এটা অপহরণ, খুন কিংবা পাচার চক্র কোনোটাই নয়, তার থেকেও বড় একটা চক্র। আশা করছি তোমরা বুঝতে পারছো। কিন্তু স্যার, এইটা কি করে হতে পারে? এই খুনগুলোর সাথে মানে... আরে, ওখানে যাওয়ার তো একটা বড় সুযোগ আমাদের কাছে রয়েছে। আমি এতক্ষণ ধরে ব্যাপারটা কেন মনে করতে পারিনি? আচ্ছা সমৃদ্ধি, দিবাকর, তোমাদের একটা কাজ করতে হবে। কাজটা ভালোভাবে হলে কিন্তু আমরা খুব শিগগিরই এই রহস্যের জবনিকাপাত করতে পারবো। পরদিন সকালে বাসুদেব বাগচি থানায় গিয়ে রজত সামন্তর কাছ থেকে মিস্টার রায়ের বাড়ির ঠিকানা জোগাড় করলেন। তার আগেই মিস্টার রায়ের সঙ্গে মোবাইলে কথা হয়ে গেল। বাসুদেব বাগচি জানালেন তাকে একটা কাজে বেরোতে হচ্ছে। যে হাসপাতালে মিস্টার রায়ের শ্যালক ভর্তি আছেন সেই হাসপাতালের কাছেই তাকে যেতে হচ্ছে। তাই তিনি ভাবছেন একবার না হয় তার সঙ্গে দেখাই করে আসবেন। এরম অসুস্থতার সময় মিস্টার রায়ের নিজের আত্মীয়ের দেখাশোনা করা দরকার। বাসুদেব বাগচির কথা শুনে মিস্টার রায় যেন আহ্লাদে গদগদ হয়ে গেলেন। তিনি সোজাসুজিভাবে তাকে হাসপাতালের ঠিকানাটা বলে দিয়ে সময় মতো আসতে বললেন। মিস্টার রায় এবং তার স্ত্রী সেখানেই ছিলেন। সামান্য আলাপ বিনিময়ের পরে বাসুদেব বাগচি প্রশ্ন করলেন, আচ্ছা, ভদ্রলোকের কিডনি বদলাতে হবে শুনেছিলাম, তো সেটা কি আজই হবে? মিস্টার রায়ের স্ত্রী বাসুদেব বাগচির কথার উত্তর দিয়ে বললেন, হ্যাঁ স্যার, আজই হবে।
আমি আপনার কথা শুনেছি। আপনি পুলিশের অনেক বড় একজন গোয়েন্দা। উনিই আপনার কথা আমায় সব বলেছেন। কিন্তু শহরের যে 5টা মেয়ে নিরুদ্দেশ হলো, তার ব্যাপারে আপনি কিছু খুঁজে বার করতে পেরেছেন কি? মানে উনি তো আমায় সবই বলেন, সেখান থেকেই আমি সব জানতে পারি। তাছাড়া স্যার, আমি কিন্তু নিজেও ল নিয়ে পড়াশোনা করেছি, তাই এইসব ব্যাপারে আমার নিজেরও বিশেষ আগ্রহ আছে। আরে আমাকে স্যার বলতে হবে না। আপনি ল নিয়ে পড়াশোনা করেছেন শুনে খুবই খুশি হলাম, তবে ব্যাপারটা নিয়ে আর এগোলেন না কেন? উনি আমাকে বারবারই বলেছিলেন আরও পড়াশোনা করতে। তেমন হলে প্র্যাকটিসের জন্য উনি আমায় মতও দিয়েছিলেন, কিন্তু আমারই আর সংসার সামলে প্র্যাকটিসটা করা হলো না। এসব ছোটোখাটো কথাবার্তা চলতে লাগলো। বাসুদেব বাগচি দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। পকেটে মোবাইলটাতে যেন তিনি হাত রেখে দিয়েছিলেন। একটু পরেই ডাক্তার এসে মিস্টার রায়ের শালাকে পরীক্ষা করতে লাগলো। বোধহয় অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। মিস্টার রায় বাসুদেব বাগচিকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। মিস্টার রায় বললেন, স্যার আপনি যে মামার সঙ্গে আসবেন আমি সেটা ভাবতেই পারিনি। ওই দিকটা কি হলো স্যার? বাসুদেব বাগচির মনে হলো এই ভদ্রলোককে এবার বিশ্বাস করা যায়। এখনো পর্যন্ত এমন কিছু হয়নি যাতে এই ভদ্রলোককে অবিশ্বাস করার মতো কারণ হতে পারে। তাই তিনি বললেন, দেখুন মিস্টার রায়, আমার মনে হচ্ছে এই সমস্ত বড় অপরাধের সঙ্গে ওই জর্জ হাসপাতালের কোনো একটা সম্পর্ক আছে। অনেক কথা আছে মিস্টার রায়, সমস্ত কিছু এখন আপনাকে বলা যাবে না। আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি, তবে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। মিস্টার রায় যেন বাসুদেব বাগচির কথা শুনে চমকে উঠলেন। বাসুদেব বাগচি আরও বললেন, মিস্টার রায়, আমি এখানে শুধু একা আসিনি, আমি বাইরে পুলিশের ব্যবস্থা করে এসেছি। যদি তেমন কিছু হয় তাহলে এখান থেকে আজ আমরা অপরাধীকে ধরতে পারবো। তবে আমার কেন জানি মনে হচ্ছে অপরাধীর একটা গোটা গ্যাং হলেও এর মাথায় একজন রয়েছে। কি সর্বনাশ! আপনি বলেন কি? জর্জ হাসপাতাল? এই হাসপাতালের সাথে ওই অপরাধীর সম্পর্ক রয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার, আপনি একটু ভালো করে। ঠিক তখনই বাসুদেব বাগচির মোবাইলটা বেজে উঠল। সেটা কানে তুলতেই অপর প্রান্ত থেকে সমৃদ্ধির গলা ভেসে এলো, স্যার, ওই মোবাইল নাম্বারটা আবার অ্যাক্টিভ হয়েছে, তবে জর্জ হাসপাতালের ভেতরে নয়, তার বাইরে। তবে নাম্বারটা সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে। বাসুদেব বাগচি আর দাঁড়ালেন না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলেন। বাইরে সাদা পোশাকে পুলিশের ব্যবস্থা তিনি করে রেখেছিলেন, তবে তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কিছুই করবে না। বাসুদেব বাগচি বাইরে বেরিয়ে এলেন। ঝড়ের মতো বেরিয়ে এসেও তিনি কিছুই করতে পারলেন না। সমৃদ্ধি বলল, নাম্বারটা ততক্ষণে জর্জ হাসপাতাল থেকে বেরিয়ে উত্তরের দিকে চলে গেছে। বাসুদেব বাগচিকে ফিরে আসতে মিস্টার রায় বললেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। আপনি কি করছেন আমাদের কিছুই বলছেন না। আপনি কি আমাদের বিশ্বাস করতে পারছেন না স্যার? যদি সেটা হয় তাহলে না বললেও চলবে, কিন্তু আমরাই তো আপনাকে ডেকে আনলাম, তাই না? অথচ আপনি আমাদের অন্ধকারে রেখেই কাজ করে চলেছেন স্যার। ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। অন্তত আমার নামে আজ পর্যন্ত কোনো খারাপ রেকর্ড নেই। শান্ত হন মিস্টার রায়, আমার কাজের সুনাম শুনেই আপনারাই আমাকে ডেকে এনেছেন, কাজেই আমার কর্মপন্থাতে একবার বিশ্বাস আর ভরসা করেই দেখুন না। আপনার মনের অন্ধকার দূর করতে আপাতত এটাই বলতে পারি যে আমি একটা জাল পেতেছি মিস্টার রায়। আশা করছি আজ কিংবা কালকের মধ্যেই অপরাধী আমার সেই পাতা জালে পা দেবে, আর তখন তাকে ধরাটা খুব একটা কঠিন কাজ হবে না। বাসুদেব বাগচি ফিরে এলেন তাদের সেই বাড়িতে। তবে আজ আর তারা তিনজন নয়, মিস্টার রায় এমনকি রজত সামন্ত পর্যন্ত তাদের সঙ্গে রয়েছে। গোটা পরিকল্পনাটা বাসুদেব বাগচি সবাইকে খুলে বললেন। সমস্তটা শুনে রজত বলল, স্যার আমিও এমন কিছু একটা আন্দাজ করেছিলাম, কিন্তু সমস্যাটা হলো এত বড় যে একটা মাথা কাজ করছে এসবের পেছনে, সেটা ভাবতে পারিনি। কিন্তু কিন্তু আপনার সন্দেহটা হলো কখন? আর আপনি কি নিশ্চিত অপরাধী আপনার পাতা ফাঁদে পা দেবে? আবার নতুন করে কোনো একটা মেয়ের কপালে দুর্ভোগ জুটবে না তো স্যার? দেখুন, এই মুহূর্তে আমাদের হাতে ওই একটা সম্ভাবনা ছাড়া আর কিছুই নেই। ওই একটা নাম্বার, সেটা ছাড়া আমাদের হাতে আর কিছুই তো নেই। এই 5টা মেয়ে নিরুদ্দেশ হয়েছে, অথচ একটাও সূত্র কোথাও নেই। শুধুমাত্র একটাই সূত্র, সকলেই কল গার্ল,
তাহলে নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ওদেরকে টার্গেট করছে। কিন্তু আসল মোটিভটা কী? যদি কেউ ইচ্ছে করে কল গার্লদের বেছে বেছে খুন করতো তাহলে সে সেই কাজটা বাইরেই করতে পারত। তার জন্য তাদের তুলে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। অপরাধী ওদের অপহরণ করে নিয়ে যাচ্ছে, অথচ অপহরণের জন্য মুক্তিপণ দাবি করছে না, আবার তাদের মৃতদেহও পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ হতে পারে যে অপরাধীর ওদের জ্যান্ত প্রয়োজন। কিন্তু কিসের প্রয়োজন? আর তার সঙ্গে এই হাসপাতাল এলাকার সম্পর্কটা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে কোনো গভীর চক্রান্ত আছে? কিন্তু এই জর্জ হাসপাতাল তো অনেক নাম করা, আর এর সুখ্যাতিও অনেক। তাহলে এখানে কেন? এখানে কেন তা আমি নিজেও জানি না, তবে এই হাসপাতালের সঙ্গে অপরাধীর একটা সম্পর্ক আছে। ঠিক যে সময় আমি আর আপনি এই হাসপাতালে আপনার শ্যালকের ঘরে ছিলাম, ঠিক তখনই কিন্তু সে ওখানে এসেছিল। তবে তার মোবাইল নাম্বারটা তখন বন্ধ ছিল। নাম্বার চালু করার পরেই সে হাসপাতাল এলাকা থেকে উত্তরের দিকে যেতে শুরু করে, অর্থাৎ সে ভেতরে থাকার সময় তার মোবাইল অফ ছিল, কিন্তু ভেতরে সে কারো না কারো সঙ্গে দেখা করতে এসেছিল। আর আমি আরও একটা কাজ করেছি, সেটার জন্যই বোধহয় সে আজ এসেছিল। মিস্টার রায়, দিবাকর, সমৃদ্ধি, রজত এই চারজনে একসাথে তাকালো বাসুদেব বাগচির দিকে। বাসুদেব বাগচির মুখে একটা রহস্যময় হাসি। সে এমন কিছু একটা করেছে যেটা সে কাউকে এখন বলতে চাইছে না। সে হাসতে হাসতে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমরা নিশ্চয়ই এমন একটা গল্প শুনে থাকবে যেখানে একজনের জীবন নিয়ে অন্য আরেকজনের জীবন বাঁচানোর কথা বলা হয়। অন্তত দুজন মৃত্যু পথযাত্রী মানুষের মধ্যে একজনকে মানুষ বেছে নিতে পারবে। আমাদের এই গোটা কেসটা কিন্তু তেমনভাবেই হচ্ছে। তবে কেসটা সম্পূর্ণ সমাধানের জন্য আমাদের অন্তত আরও একটা দিন অপেক্ষা করতে হবে। আমার মনে হয় আপনি গোটা ব্যাপারটাই বুঝতে পেরেছেন, তাই না স্যার? কিন্তু তাহলে আবার একটা দিন অপেক্ষা করতে হবে কেন স্যার? একটা দিন নয়, শুধু আজকের দিনটাই অপেক্ষা করতে হবে। যা হবার আজকে রাতেই হবে। বাসুদেব বাগচির কথা শুনে সকলেই কেমন যেন উত্তেজিত হয়ে পড়ল। মিস্টার রায় বুঝতে পারছিলেন গোটা কেসের ব্যাপারটা ক্লাইম্যাক্সে উপস্থিত হয়েছে। দিবাকর, সমৃদ্ধি এর আগেও বাসুদেব বাগচির সাথে এমন অনেক কিছুই দেখেছে, তাই তারা জানে আজকে রাতেই অপরাধী ধরা পড়বে। কিন্তু অপরাধীটা কে, সেটা এখনো কেউ বুঝতে পারছিল না। বাসুদেব বাগচি কিন্তু আর কিছুই ভেঙে বললেন না। রাতের জন্য সকলেই অপেক্ষা করতে লাগলো। রাতের একটা নির্দিষ্ট সময়ে বাসুদেব বাগচি, মিস্টার রায় এবং রজত বেরিয়ে গেল। দিবাকর আর সমৃদ্ধি বাড়িতে রইল। তাদের উপরে আসল কাজের দায়িত্বটা রয়েছে। যখনই সেই মোবাইল নম্বরটা অন হবে, ঠিক তখনই সমৃদ্ধিকে মুহূর্তের মধ্যে সেই নাম্বারের সঠিক লোকেশনটা বলে দিতে হবে বাসুদেব বাগচিকে। মিস্টার রায় হাসপাতাল এরিয়ায় যেখানে যেখানে আগের 5টা মেয়ের মোবাইল নাম্বার অফ হয়েছিল তার আশেপাশেই রইল। ব্লুটুথ হেডফোনের মাধ্যমে সকলেই একটি ফোনেই কানেক্টেড রইল। সময় কাটতে লাগলো। শহরের বুকে মানুষের ব্যস্ততায় জোয়ার নেমেছে। লাল, হলুদ, সবুজ আলোময় গোটা শহরের রাস্তাগুলো যেন রাতের বেলাটাকেও দিন করে তোলার একটা ব্যর্থ প্রচেষ্টা করে চলেছে। শব্দ, চিৎকার, চেঁচামেচি, হাসি সমস্ত কিছু যেন ওদের কানে এসে লাগলো। কিন্তু এইসবের মধ্যেই 3 জনের অভিজ্ঞ 3 জোড়া চোখ যেন খুঁজতে লাগলো অপরাধীকে। জর্জ হাসপাতাল এরিয়াটা বেশ খানিকটা বড়। একপাশে পার্ক সার্কাসের রাস্তা চলে গেছে, অন্যদিকে রাস্তাটা ছোট হয়ে ঢুকে গেছে ভেতরের দিকে। একপাশে একটা ফাঁকা মাঠ। মাঠের দিকে রইল মিস্টার রায়, আর বাসুদেব বাগচি ছিল বড় রাস্তার কাছে। পার্ক স্ট্রিটের বড় দোকানগুলোর কাছাকাছি 3 জনেরই অভিজ্ঞ চোখ খুঁজতে লাগলো কিছু একটা। বেশ কিছুক্ষণ পরেই হঠাৎ করে সমৃদ্ধির ফোন এলো। সমৃদ্ধি জানালো যেই নাম্বারটা ওরা খুঁজে চলেছে সেটা পার্ক স্ট্রিটের বড় রাস্তার কাছেই অ্যাক্টিভ হয়েছে। পার্ক স্ট্রিটের বড় রাস্তার কাছে একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের নাম বিহান। তার কাছেই নাম্বারটা অ্যাক্টিভ হয়েছে। কথাটা শুনেই বাকিরা তাড়াতাড়ি এগিয়ে এলো বড় রাস্তার দিকে। বাসুদেব বাগচি ততক্ষণে বিহান রেস্টুরেন্টের দিকে হাঁটতে শুরু করেছে। কাছাকাছি এসে কিন্তু তেমন কাউকে দেখা গেল না। তারপরেই নজর পড়ল রাস্তার উল্টো দিকে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারপরেই একটি মেয়েকে আসতে দেখা গেল সেদিকে।
মেয়েটা তার সামনে এসে দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলে ছেলেটার গাড়ির পেছনে উঠল। সঙ্গে সঙ্গে বাসুদেব বাগচি বুঝে গেলেন ওরা এখন এগোতে শুরু করবে। সঙ্গে আনা গাড়িটা নিয়ে তাড়াতাড়ি মিস্টার রজতকে আসতে বললেন তিনি, কিন্তু গাড়িটা তখনও চালু হয়নি। ভাগ্যবশত সামনে একটা জ্যাম পড়েছিল, তাই মোটর বাইকটাকে ধরতে তাদের খুব বেশি সময় লাগলো না। রজত গাড়ি চালাচ্ছে, তার পাশে বাসুদেব বাগচি, পেছনে বসে রয়েছে মিস্টার রায়। মিস্টার রায় উত্তেজিত গলায় বললেন, কি সাংঘাতিক! এমনভাবে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু সন্দেহ করছে না কেন? একজন কল গার্ল এসব কাজের জন্য চুপি চুপি কাজ করতেই ভালোবাসে। বিশেষত তারা কিন্তু নিজেদের এই পরিচয়টা গোপন রাখতেই চায়। তারা সবাই প্রাইভেট কোম্পানিতে কাজ করে বিভিন্ন পদে, তবে তাদের যা স্যালারি তাতে তাদের চাহিদা পূরণ হয় না। আসলে পুরোপুরি দোষটা ওদের নয়, দোষটা হলো আমাদের এই জেনারেশনের। এই 5 জনের মধ্যে 2 জন মেয়ে MA কমপ্লিট করে বসে আছে, বাকি 3 জন গ্র্যাজুয়েট। মনের মতো চাকরি না পেয়ে তাদের এমন পথ বেছে নিতে বাধ্য হতে হচ্ছে। বাসুদেব বাগচির কথাগুলো শুনে রজত সামন্তের মনে পড়ে গেল মিস্টার রায়ও এমনই কথা বলে। এতক্ষণে জ্যাম ছেড়ে গেছে, বাইকটা চলতে লাগলো। বেশ খানিকটা দূরত্ব রেখে ওরাও চলতে লাগলো, কিন্তু বাইকটা অন্য পথ দিয়ে ঘুরে এসে জর্জ হাসপাতালের পেছনের দিকের একটা ছোট্ট বাড়িতে ঢুকলো। এত পর্যন্ত গাড়িতে যাওয়া যাবে না, তাই খানিকটা আগেই নেমে দূরত্ব রেখে পিছু নিল ওদিকে। সমৃদ্ধি নাম্বারটার উপর নজর রেখেছে, তার লোকেশন নিয়ে ওরা চলে গেল সেই বাড়িটার কাছে। আর তারপর বাড়ির দরজার কাছে চুপ করে এসে দাঁড়ালো। বাড়িতে ঢুকতে যেতেই ওদের নজরে পড়ল 2 জন গার্ড দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বোঝা গেল ঠিক জায়গাতেই ওরা এসেছে। বাসুদেব বাগচির সামনের দিকে এগিয়ে যেতেই 2 জনের মধ্যে একজন এগিয়ে এসে বলল, কি চাই? একটু আগে একজন একটা বাইকে একটা মেয়েকে নিয়ে এসেছে। আমার ওই ভদ্রলোকের সঙ্গে একটু দরকার আছে। ওসব কিছু হবে না, ফট ফট এখান থেকে বলছি, নাহলে দানা ভরে দেবো। চল। দানা কই? ভরো দেখি। বাসুদেব বাগচির দিকে লোকটা এগিয়ে এসে পিস্তলটা মাথার কাছে ধরেছে। ঠিক তখনই মিস্টার রায় আর রজত বেরিয়ে এসে 2 জনের মাথার কাছে পিস্তল ধরল। তারপরেই ঘরের দরজা ভাঙা হলো। একটা মেয়েকে বিছানার উপরে আপত্তিজনক অবস্থায় দেখা গেল। সে তাড়াতাড়ি নিজের পোশাক দিয়ে শরীর ঢাকতে লাগলো। ঘরের মধ্যে থাকা ছেলেটা কিন্তু পিস্তল বের করে ফায়ার করলো। সে খুব একটা পটু নয় পিস্তল চালাতে, তাই তার গুলি গিয়ে দরজায় লাগলো। তার মধ্যে মিস্টার রায় আর রজত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলেছে। ঘরের আলো জ্বালিয়ে বাসুদেব বাগচি বললেন, অনেক হয়েছে, আর নয়। 5-5টা মেয়েকে নিরুদ্দেশ করেছিস। মেয়েগুলো যে বেঁচে নেই সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই মেয়েটাকে কেন তুলে এনেছিস বলতো? হার্টের জন্য? কিন্তু ওর হার্ট কি ফিট করতো আমার পাঠানো পেশেন্টের সাথে? মেয়েটা কেমন যেন অবাক হয়ে তাকিয়েছিল। হাতের ইশারায় বাসুদেব তাকে পাশের ঘরে গিয়ে পোশাক বদলে নিতে বলল। মেয়েটা পোশাক বদলে আসতেই বাসুদেব বলল, আজ যদি আমরা ঠিক সময় মতো চলে না আসতাম তাহলে তোমাকে আর জীবিত পাওয়া যেত না। আজ রাতের মধ্যেই তোমাকে নিয়ে চলে যেত ওই জর্জ হাসপাতালে, আর তারপর সেখান থেকে তোমার হৃৎপিণ্ডটা খুলে বার করে আমারই পাঠানো এক সাজানো পেশেন্টের জন্য ওরা তৈরি করে রাখত। এরম ফাঁদে তোমরা কেন পা দাও? মেয়েটা কিছু বলল না, ভয় পাওয়া চোখে দেখতে লাগলো ছেলেটার দিকে। বাসুদেব বাগচি মিস্টার রায়কে ইশারা করতে মিস্টার রায় মেয়েটাকে একটি চেয়ারে বসিয়ে জল দিল। স্যার, এখানে থাকাটা ঠিক হবে না। আমার মনে হয় এদেরকে এখনই থানায় নিয়ে যাওয়া প্রয়োজন, তারপর যা হবে সব কাল। রাতে ওদের থানায় নিয়ে যাওয়া হলো। দিবাকর, সমৃদ্ধি 2 জনকেই বাসুদেব বাগচি ডেকে নিয়েছিল। জেলের লকআপের ভেতরে বসিয়ে রাখা হলো ছেলেটাকে। মেয়েটা রইল বাইরে। মেয়েটার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল, তারা এসে মেয়েটাকে নিয়ে গেল বটে, কিন্তু বাসুদেব বাগচি কিংবা পুলিশের লোক ইচ্ছে করেই যেন আসল কথাটা বাড়ির লোককে বলল না। মেয়েটাকে তার আগেই অনেক কিছু বলা হয়েছিল। মেয়েটা বারবার অনুরোধ করল যাতে বাড়িতে কাউকে এই কথাটা না বলা হয়। বাড়ির লোকেরা জানল ওই ছেলেটা মেয়েটাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে পুলিশের জন্য সে কাজটা করতে পারেনি। মেয়েটার সাথে বাসুদেব নিজে কথা বললেন। মেয়েটার কিন্তু এই কাজের জন্য কোনো অনুতাপ নেই।
বরং সে অনুতাপ করছিল এভাবে ধরা পড়ার জন্য। আমার আগেই বোঝা উচিত ছিল, ওই বাড়িতে তোরা নজর রেখেছিলিস। তোদের 3 জনকেই ওখানে আমি দেখেছিলাম, কিন্তু কিন্তু যদি তখনই কিছু করতাম। আমি ভেবেছিলাম আমার কাজ পর্যন্ত তোরা পৌঁছতে পারবি না, কিন্তু আমার মাথার উপর অনেক বড় হাত রয়েছে। তোদের কোনো বাসুদেব বাগচি যেন আর সহ্য করতে পারল না, একটা চড় মারলেন ছেলেটার গালে। তার মাথাটা ছিটকে গিয়ে লাগলো সামনের দেয়ালের কাছে, রক্ত বেরোতে লাগলো। আঘাতটা লেগেছে মাথার এক পাশে। ছেলেটা চমকে উঠল রক্ত দেখে। বাসুদেব বাগচি বললেন, তো সেই বড় বড় হাতগুলোকে কাল ঠিক খুঁজে বার করা যাবে। কাল কেন, আজই বের করব। বল বল, জর্জ হাসপাতালে কার জন্য তুই কাজ করছিস? আমায় মেরে ফেললেও আমি ওদের নাম বলবো না। তোকে আমরা মারবো না, তবে কি করলে তুই সত্যি কথা বলবি সেটাও আমরা জানি। রজতবাবু, নিয়ে আসুন তো। বাইরে থেকে 2 জন কনস্টেবল এক ভদ্রমহিলাকে থানার মধ্যে এনে একটা চেয়ারে বসালেন। ভদ্রমহিলার বেশ বয়স হয়েছে। তিনি ভয়ঙ্করভাবে কাশতে শুরু করেছিলেন, কিন্তু ছেলেটি রাগে গর্জে উঠে বলল, আমার মাকে কেন নিয়ে এসেছো তোমরা? আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে? এখান থেকে হাসপাতালের দূরত্ব খুব একটা বেশি নয় বিকাশ। যদি সমস্যা হয় তাহলে তাকে সেখানে নিয়ে যাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু তুমি সত্যি কথা বলো। যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু। ছেলেটা বাসুদেব বাগচির দিকে তাকালো, তারপর বলল, আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি সব বলবো, আমি সব। সমস্ত কাজ আমি টাকার জন্যই করতাম। আসলে এই মেয়েদের ওপর নজর রাখার জন্য আমার কাছে আলাদা লোক ছিল। যখনই কারোর কিছু প্রয়োজন হতো, মানে কিডনি, হার্ট, চোখ, এমনকি আরো অন্য কিছু, তখনই আমি ওদের তুলে নিয়ে যেতাম। প্রথমে ওদের এই ঘরে নিয়ে যেতাম, তারপরে সেখান থেকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাদেরকে ওই হাসপাতালে নিয়ে যেতাম। সেখানে ঘুমন্ত অবস্থায় তাদের শরীর থেকে বের করে নেওয়া হতো প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু তারপর কি করতে? বাকি শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো না হয় তোমরা বার করে কোথাও রেখে দিলে, কিন্তু বাকি শরীরটা, মৃতদেহটা? বাকি শরীরটা টুকরো টুকরো করে কেটে রাখা হতো স্যার। তারপরে যেখানে যেমন অর্ডার থাকতো সেখানেই তেমন পাঠিয়ে দেওয়া হতো। এই কলকাতা শহরে মানুষের মাংসের জন্য অনেক অর্ডার আছে স্যার, আর এই সমস্ত চড়া দামে বিক্রিও হয়। কিন্তু বেছে বেছে শুধু কল গার্ল কেন? তাদের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা ছিল? অমনি এক কল গার্লের জন্যই আমার আজ এই অবস্থা স্যার। আমার বাবার ব্যবসা বেশ ভালোই ছিল, মাও তখন এত অসুস্থ ছিল না। আমিও পড়াশোনায় ভালো ছিলাম, একটা ছোট কোম্পানিতে কাজও করতাম নিজের মতো করে। ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়াবো। একদিন রাতে বাড়ি ফেরার সময় এমনই এক কল গার্লের জন্যই আমার গোটা জীবনটা ছারখার হয়ে গেল। খুনের দায় পড়লো আমার ওপর, অথচ সেই খুনটা আমি নিজে করিনি। তারপরে আমায় যেতে হলো জেলে। বাবার ব্যবসা ভেঙে গেল, মাও অসুস্থ হলো, তারপরে বাবা মারা গেল। আমার গোটা পরিবারটা ছারখার হয়ে গেল স্যার। রাতের অন্ধকারে একটা কল গার্ল আমার গাড়ির সামনে এসেছিল, তাকে আমি লিফটও দিয়েছিলাম। বুঝতেই পারিনি দেখে, মনে হয়েছিল ভদ্র বাড়ির মেয়ে হয়তো হবে, কিন্তু সেই মেয়েটা আমার গাড়িতেই খুন হয়ে যায় এবং তারপরে আমি ফেঁসে যাই। যার জন্য এমনটা হলো সে তো চলে গেল, কিন্তু তার মতন যারা ভালো মেয়ে সেজে থাকে সমাজের কাছে, অথচ লুকিয়ে লুকিয়ে এমন জঘন্য কাজ করে, আমি তাদেরকেই টার্গেট করলাম। আর তখনই পেয়ে গেলাম ওই জর্জ হাসপাতালের একজনকে। সে মৃত জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বার করে নেয়, তারপর তা বেশি টাকায় বিভিন্ন হাসপাতালে, মেডিকেল কলেজে এবং কাগজে অঙ্গ চাই বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনদাতা মানুষের কাছে বিক্রি করত। তার সাথে আলাপ জমিয়ে আমিও এই কাজে নিযুক্ত হলাম। অনেক লাভ স্যার। একটা মেয়েকে বিছানা পর্যন্ত নিয়ে যেতে আমায় খুব একটা বেশি খরচ করতে হতো না।
তবে তার বিনিময়ে তার গোটা শরীর কেটে বেশ ভালো টাকাই পেতাম। মায়ের ক্যান্সার ধরা পড়ার পরে ওই টাকাটা আমার কাছে দরকারি ছিল। তবে আজ আমি সব বলবো স্যার, আজ আমি সব বলবো। আমার মা আমায় বারবার বলছে ওই পাপের টাকায় সে তার চিকিৎসা করাবে না, কিন্তু কি করব স্যার, ঠিক পথে তো আর টাকা রোজগার করা যাবে না। ভুল পথে টাকা রোজগার করলে আপনারা বলবেন অপরাধ করছে, অথচ ঠিক পথে না খেতে পেয়ে মরলে তাতে কারুর কিচ্ছু যায় আসবে না। এরপরেও আমাদের মতো ছেলেরা অপরাধী হবে না কেন বলুন তো স্যার, কেন নয়? মিস্টার রায়, বাসুদেব বাগচি, দিবাকর, সমৃদ্ধি সকলে চুপ করে রইল মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটাও চুপ করে রইল। ছেলেটার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল মাঝারি আকারের, দুটো চোখ ছোট কিন্তু উজ্জ্বল। বাসুদেব বাগচি তার দিকে তাকিয়ে বললেন, কিন্তু বিকাশ, তুমি যে কারণেই কাজটা করে থাকো না কেন, তোমার যাই মোটিভ হয়ে থাকুক না কেন, অপরাধ কিন্তু অপরাধ, আর তার শাস্তি তোমায় পেতেই হবে। আশা করব বাকিদের নামও তুমি বলবে। আর তোমার মায়ের কোনো অসুবিধা হোক সেটা আমরা চাইব না। তোমার মায়ের মেডিকেল ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা আমি করে দিয়ে যাব। তবে তোমার শাস্তি হবে বিকাশ, তোমায় বাঁচানো যাবে না। আমার মায়ের সমস্ত ব্যবস্থা আমি করেই রেখেছি স্যার, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার শাস্তি যে হবে তা আমি জানি। আজ না হলেও মাসখানেক পর অন্তত হতো। একদিন না একদিন আমায় ধরা পড়তেই হতো। আপনি না হয় আমায় ধরলেন, তবে শাস্তি বোধ হয়। বাসুদেব বাগচি কিছু একটা করতে যাবে তার আগেই হঠাৎ করে একটা ব্যাপার ঘটে গেল। ছেলেটাকে ভালো করে সার্চ করার সময়টা মিস্টার রায় কিংবা রজত কিছু পায়নি। তবে এখন ছেলেটা হঠাৎ করে তার পায়ের কাছে হাত দিয়ে একটা ধারালো কিছু বার করে আনলো। ওরা কিছু করার আগেই সেটা চালিয়ে দিল নিজের গলায়। ওদের চোখের সামনে ছেলেটার গলা চিরে বেরিয়ে এলো রক্ত। যে ভদ্রমহিলা এতক্ষণ ধরে কাঁদছিলেন তিনি অবাক হয়ে গেলেন মুহূর্তের জন্য। এই দৃশ্য তিনি আর সহ্য করতে পারলেন না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। সবাই ধরা পড়ল। ছেলেটা মৃত্যু পথযাত্রী হওয়ার আগেই একটি নাম বলে গিয়েছিল, জর্জ হাসপাতালে একজনের নাম। তবে জর্জ হাসপাতালের যিনি মালিক তিনি কিন্তু এসব কিছুই জানতেন না। ওই অপরাধী ধরা পড়ার সাথে সাথে একটা গোটা দল ধরা পড়ল। বাসুদেব বাগচির কাজ শেষ, তাই এবার তার ফিরে যাওয়ার সময় আগত। যাওয়ার আগেই মিস্টার রায়ের সাথে বাসুদেব বাগচি দেখা করতে এসেছিলেন। মিস্টার রায় বললেন, এতদিন পরে আমি বুঝতে পারলাম সেদিন আপনি হঠাৎ করে আমার শ্যালককে দেখতে গেলেন কেন। তখন মনে হয়েছিল হয়তো তেমন কিছু নয়, কিন্তু এখন বুঝতে পারলাম যে আসলে গোটা ব্যাপারটাই একটা প্ল্যান ছিল, তাই না স্যার? গোটা ব্যাপারটা প্ল্যান হলেও আপনার শ্যালককে কিন্তু আমি সত্যি সত্যি দেখেছিলাম, সেখানে কোনো মিথ্যা ছিল না। তবে আমি যাওয়ার সময় আমার সঙ্গে দুজনকে নিয়ে গিয়েছিলাম, যারা তাদের একটি পেশেন্টের হার্ট বদলানোর জন্য ওখানে বেশ কিছু টাকা জমা দিয়ে এসেছিল। আর তাতেই ওরা পরবর্তী স্বীকার করতে বেরোবে সেটা আমি জানতাম। আর তারপরে তো আপনারা সবটাই জানেন। আর একটা খারাপ খবর আছে স্যার। ওই যে যুবক যার নাম বিকাশ হালদার, তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাকে বাঁচানো যায়নি। আজ সকালেই তিনি ভেরি স্যাড কেস স্যার। বাসুদেব বাগচি আর কিছু বলল না, হাত মিলিয়ে বেরিয়ে এলো। বাসুদেব বাগচি, সমৃদ্ধি, দিবাকর তিনজনেই গাড়িতে উঠল। তারপর তাদের গাড়িটা বেরিয়ে গেল। টালা পার্ক ছাড়িয়ে যশোর রোড ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িটা এগিয়ে চলল। তবে গোটা পথ বাসুদেব বাগচির মুখটা কেমন যেন গম্ভীর হয়েই রইল।
রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখক সুকান্ত দাসের কলমে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ডিটেকটিভ বাসুদেব বাগচি সিরিজের দ্বিতীয় কাহিনী নিরুদ্দেশের সন্ধানে। গল্প পাঠে অভিক সাহা, বাসুদেব বাগচির ভূমিকায় সৌমেন মজুমদার, সমৃদ্ধির ভূমিকায় বর্ণালী দে বর্মন, দিবাকরের ভূমিকায় সৌরভ সাহা, মিস্টার রায়ের ভূমিকায় স্নেহাদ্রি শেখর দাস, মিসেস রায়ের ভূমিকায় দেবস্মিতা দাস, রজতের ভূমিকায় দেবাঞ্জন মুখার্জি, ভিকটিমের বাবা জয়ন্তর ভূমিকায় প্রিয়নাথ মুখার্জি, ভিকটিম তনয়া কুণ্ডুর বাবার ভূমিকায় তমাল ঘর, ছেলেটা তথা বিকাশের ভূমিকায় শ্রীরূপ পড়াল, মেয়েটার ভূমিকায় পম্পা দেবনাথ। গল্পটির নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।